হ্যাঁ, উই আর ইন হিজল গ্যাস। আমাদের পেছনে চমৎকার একটি গ্রাম, গ্রামের নাম বিরুলিয়া। মাছ উঠছে অনেকগুলি আছে। তুমি কি খাও? শাকার ফিশ? হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন রাজতত্ত্ব ভিটিই। আজকে আমরা আসছি বিরুলিয়া। আজকে আমরা বিরুলিয়া গ্রামটি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো বিরুলিয়া গ্রামের বর্তমান অবস্থান। আমার পেছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিরুলিয়া জমিদার বাড়ি। একদম ধ্বংসপ্রাপ্ত প্রায় একটি বাড়ি। বেশিরভাগ বাড়িতে লোকজন থাকে। আমাদের সাথে আজকে আছে রফিক। কী খবর রফিক সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমাদের আজকের প্ল্যান অনুযায়ী আমরা আজকে আসছি বিরুলিয়া থেকে আমরা যাব গোলাপগ্রাম। তুরাগ নদীর পারে প্রাচীন জনপদ ও ছোট্ট একটি গ্রামের নাম বিরুলিয়া। জমিদার রজনীকান্তের সুদৃশ্য বাড়ির সঙ্গে প্রায় 11টি প্রাচীন স্থাপনার জন্য বিরুলিয়া বিখ্যাত। তাছাড়া এখানে রয়েছে কয়েকটি মন্দির। এ গ্রামের বেশিরভাগ আদিবাসী হিন্দু ধর্মাবলম্বী। ইতিহাসের সাক্ষী, কিংবদন্তি, প্রত্নতান্ত্রিক নিদর্শন দেখতে অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গেলেও বিরুলিয়ার ইতিহাস, ঐতিহ্য ও জমিদার বাড়িটি লোকচক্ষুর অন্তরালেই রয়ে গেছে। স্থানীয় অধিবাসী এবং জমিদারের উত্তরসূরিদের কাছ থেকে জানা গেছে সেই সময় জমিদার নলিনী মোহন সাহার কাছ থেকে রজনীকান্ত ঘোষ 8,960 টাকা চারানি দিয়ে বাড়িটি কিনে নেন। পুরনো ঢাকা ও নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন জায়গায় জমিদার রজনীকান্ত ঘোষের কয়েকটি বাড়ি থাকলেও এখন প্রায় সবগুলোই অন্যদের দখলে। 1964 সালের দাঙ্গার সময় মূল্যবান সব জিনিসপত্র লুটপাট হওয়ার পর বিরুলিয়া গ্রামের জমিদার বাড়িটি ছাড়া রজনীকান্তের আর কোনো সম্পত্তি অবশিষ্ট নেই। বিরুলিয়ার অন্য সব পুরনো বাড়িগুলো পরবর্তী সময়ে একজন ব্যবসায়ী কিনে নিলেও এখন সেগুলো বেদখল হয়ে গেছে। বাড়িগুলোতে আছে সদরঘর, বিশ্রামঘর, বিচারঘর, পেয়াদার ঘর, ঘোড়াশাল সহ উল্লেখযোগ্য আরও কিছু ঘর। তবে এখন এসব অন্যান্য কাজে ব্যবহার করা হচ্ছে। বিরুলিয়া জমিদার বাড়ি এখন একেবারে কোণঠাসা অবস্থায় আছে। এর চারদিকে প্রচুর বাড়িঘর হয়ে গেছে এবং জমিদার বাড়ির ভেতরের অংশ লোকজন বসবাস করে লক্ষ্য করলাম। এরা এই বংশেরই বংশধর কিনা সেটা আমি ঠিক জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে রাখবেন। বাড়ির দেয়ালগুলো এখনও যথেষ্ট শক্তপোক্ত আছে, তবে দেয়ালের কোনো কোনো অংশে প্লাস্টার ঝরে পড়েছে। খুবই সামান্য সংস্কারের মাধ্যমে এখানে লোকজন বসবাস করছে। বাড়ির দেয়ালের কোনো কোনো অংশ একদম পুরোপুরি ভেঙে পড়ে গেছে, সেখানে কাঠ অথবা টিন দিয়ে আটকে ওনারা বসবাস করছেন। তুমি মাদ্রাসায় পড়ো? তোমাদের গ্রামের নাম কি আব্দুল্লাহ? বিরুলিয়া। বিরুলিয়া জমিদার বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি চলে গেছে একেবারে তুরাগ নদীর পার পর্যন্ত। আমাদের বাঁ পাশে বিরুলিয়া জমিদার বাড়ি রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর আমাদের ডান পাশে আমরা একটি মন্দির লক্ষ্য করলাম। রাস্তার এই অংশটাতে আমরা এ পর্যন্ত 2টি মন্দির দেখেছি। স্বাভাবিকভাবে কেন নেয় না, এখানে একটা মন্দির আছে, মন্দিরটা নেন। আমরা বিরুলিয়া গ্রামের একদম শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই রাস্তা ধরে কিছু দূর এগোলেই 2টি রাস্তা দুদিকে চলে গেছে। আমরা যেই দিক দিয়ে যাই সেই দিক দিয়েই আমরা তুরাগ নদীটি পেয়ে যাব। আমরা আমাদের সামনে তুরাগ নদী দেখতে পাচ্ছি। চলুন আমরা তুরাগ নদীর পার থেকে ঘুরে আসি। মাছ উঠছে। একটা বিশাল বড় বাইং মাছ আছে, অনেকগুলি আছে। বেশি হয়ে গেলে আর কিছু করবে 800 টাকা রাখেন। 1000 টাকা চাইলো না ভাই, কম বলে নাই কিন্তু 800 না। উনি মাছ তো উঠাইছে তো, অবশ্য মনে হয় মাছ পাওয়া গেছে। তুমি কি খাও? শাকার ফিশ? ও তো শাকার ফিশ খায়। যেটি মিরপুর হয়ে আসছে, এই দিক দিয়ে টঙ্গীর দিকে চলে গেছে। আর আমার পেছনে গ্রামটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিরুলিয়া। আর আমার ঠিক পেছনে যে আছে সে হচ্ছে রফিক সাহেব। রফিক সাহেব না আসলে আমি এখানে আসতে পারতাম না।
অনেস্টলি এখানে একা আসতে ভালো লাগছিল না। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার পাশে, তারপরও নদীটি কিন্তু খুবই সুন্দর। আর এখন যেহেতু শুকনার সিজন, আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কিন্তু বর্ষাকালে প্রচুর পানি থাকে। তো এখন যেহেতু শুকনার সিজন, এই জন্য পানি খুব কম। ওখানে দেখুন খেয়া পার হচ্ছে, আর সামনে কিছু জটলা আছে, সেখানে কিছুক্ষণ আগে প্রচুর জটলা ছিল, ওখানে আসলে মাছ বিক্রি হচ্ছিল। তো নদীর পাড়ের এই অংশটুকু সত্যি বলতে খুবই ভালো লাগছে। বিরুলিয়ায় আসার মূল উদ্দেশ্য ছিল বিরুলিয়া জমিদার বাড়ি, যেটা আপনারা একটু আগে দেখলেন। তো বিরুলিয়ার পাড়ের নদীটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর নৌকা আছে। আর ওই যে বড় বালুবাহী বাল্কহেড যাচ্ছে। শুকনোর দিন হিসেবে নদীতে মোটামুটি পানি আছে। মাছ ওঠে কই? আহা, চিংড়ি আছে, দেখি ভাইয়ের এখানে কি উঠলো। ছোট পুঁটি আছে মনে হয়, কাঁকড়া আছে। বাহ, ভালো মাছ উঠছে তো। আপনারা দেখছেন নদীর পাড়ে কিন্তু মাছ ধরা হচ্ছে। বিরুলিয়ার এই অংশটাতে এখনও স্পষ্ট গ্রামীণ ছোঁয়া। ঝাঁকে জাল দিয়ে মাছ মারার চেষ্টা চলছে, যদিও মাছ অনেক কম ওঠে, আর শাকার ফিশ ওঠে। দেখেন এই সেই বিষাক্ত মাছ, যে মাছ বুড়িগঙ্গা সহ তার আশেপাশের নদীগুলোতে ছড়িয়ে পড়েছে। ঢাকার এত কাছে গ্রামীণ এত সুন্দর রূপ আপনি দেখছেন কখনো? ঢাকার এত কাছে। দেখেন আমরা যেই তুরাগ নদীর পাড়ে আছি, এই যে নদীটা তুরাগ, এর ওই পাড়েই কিন্তু উত্তরা, তাই না? মানে আপনি শুধু ঢাকাটা পার হইলেন, নদীটা ক্রস করলেন, আর এত সুন্দর গ্রাম। এগুলা কি বলেন তো রফিক সাহেব, আপনাদের গ্রামে এগুলি কি বলে? গোবর। শেষ পর্যন্ত আমরা কিছুটা সরষে ফুল পাইলাম। কিছুদিন আগে আমরা এনসেলারের খুদের ভাগে গিয়েছিলাম, আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন। তো ওখানে কিন্তু আমরা গিয়েছিলাম মূলত এনসেলারের খুদের ভাগাটা খাবো, এবং ওখানে বিস্তীর্ণ এলাকাতে সরষা চাষ করা হইতো। তো ভাবছিলাম যে প্রচুর সরষা ফুল দেখব, কিন্তু ওখানে গিয়ে আমরা মোটামুটি হতাশ হয়েছি। আমরা কোনো সরষা ফুল পাই নাই। এই টাওয়ারগুলো জায়গায় বাচ্চারা উঠতো না। বাচ্চারা আমরাও বাচ্চা ছিলাম, আমরা উঠতাম, এখন বড় হয়ে গেছি তাই আর উঠি না। কেন ওঠেন না? এখন কি উঠতে পারবেন? হ্যাঁ, উঠতে পারবো, কিন্তু ছোটবেলায় তো ভয়ভীতি ছিল না। মানে এটা মনে হয় বর্ষাকালে উঠতে বেশি মজা আর কি, মানে উঠলো তারপর লাফ দিল পানিতে। না না না, এরকমের কিছু না। আসলে আমাদের দেশে এই যে ক্ষেতের মধ্যেই এরকমের থাকতো, জাস্ট এটা উঠে আমরা এইগুলো এইখান থেকে ওইখানে যেতাম, ওইখান থেকে ওইখানে এইভাবে জাস্ট এমনি ঘুরতাম আর কি। মানে এই বাঁধর যেভাবে এক গাছ থেকে আরেক গাছ যায় কারণ ছাড়া, আমাদের ওই কারণ ছাড়া। আচ্ছা, আমরা সামনের দিকে যাই, কিছু হিজল গাছ আছে দেখি। পানি হইলে বিরুলিয়ার চারদিকটা কিন্তু একদম ডুবে যায়। তাহলে তো অনেক উঁচা, 88 বন্যা ডোবে নাই, যথেষ্ট উঁচু। এই সুন্দর মেঠো পথ আমাদেরকে নিয়ে যাচ্ছে হিজল গাছের দিকে।
দুই দিকে লম্বা লম্বা ঘাসের সারি, আর রাস্তার শেষ অংশে 3টি হিজল গাছ নিজ দাপটে দাঁড়িয়ে আছে। ওঠেন, উঠতে বাধা নাই। হিজল গাছে কিন্তু ভালো মানের পেতনি থাকে। হ্যাঁ, না ধরে উঠতে পারি আমরা, গাছে যে আগে উঠতাম সেটা নমুনা। হ্যাঁ, আমাদের রফিক সাহেব কিন্তু গাছে না ধরে উঠে গেছে। কিছু একটা তো হাতে আসা দরকার। থ্যাংক ইউ, এই তো উঠে গেছি। হ্যাঁ, উই আর ইন হিজল গাছ। আমাদের পেছনে চমৎকার একটি গ্রাম, গ্রামের নাম বিরুলিয়া। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিরুলিয়া থেকে। আমি প্রশান্ত, আমার সাথে আছে রফিক সাহেব। তারপরে জাম্পিং, চেষ্টা করতেছে ঠিক কিন্তু নামতে পারতেছে না। ওরে নামা কত কঠিন। আমি মনে হয় 4 তলার 5 তলা নামে গেছি। হ্যাঁ, অবশেষে সে এভারেস্টের চূড়া দিকে নেমে আসলো। বিশাল অ্যাচিভমেন্ট। এই গাছটা কিন্তু খোকলা, ভেতরে কিন্তু ফাঁপা, দেখছেন আপনি? ইয়াম। হিজল গাছের মাঝখানটা ফোকলা। এই হচ্ছে জোড়া হিজল গাছ, যেটি বিরুলিয়াতে অবস্থিত। তুরাগ নদীর চিরে একটি বালখেট চলে যাচ্ছে, এটা গাবতলীর দিকে যাচ্ছে। আসলে এখান থেকে এই পাশটা হচ্ছে টঙ্গী, আর এই দিকে চলে গেছে গাবতলী, মিরপুর হয়ে। ব্যাপারটা এমন দেখাচ্ছে, মনে হচ্ছে যে ওই জন্য মাটির উপর দিয়ে চলে যেতেছে। দেখেন এখানে প্রচুর শাখা থাকে। এ উঠাইছে তো অনেকক্ষণ আগে, এইটা এখনো জীবিত। তো যাই হোক, আজকে আমরা দেখলাম বিরুলিয়া, সত্যিই ভালো লাগছে। ঢাকার পাশে সুন্দর একটি গ্রাম, আপনারা চাইলে আসতে পারেন ডে ট্যুর হিসেবে, বা যদি আপনার হাতে 4-5 ঘন্টা সময় থাকে, বা যদি ছুটির দিনে দিনের বেলায় কোথাও গিয়ে ঘুরে চলে আসতে চান, তাহলে আসতে পারেন বিরুলিয়া। এই ছিল বিরুলিয়া, দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো চমৎকার লোকেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করুন। ধন্যবাদ। এই ছিল বিরুলিয়া, খুবই চমৎকার একটি জায়গা। এখন এই অংশটাতে পাকা করে দিছে, আগে কিন্তু এই অংশটা পাকা ছিল না। আগে এই অংশটা ছিল একদম ইটের রাস্তা। আমার ডানে বামে কয়েকটা পুরনো বাড়ি আছে। তো যাই হোক, আমরা বিরুলিয়া থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে বিরুলিয়ার একমাত্র প্রবেশদ্বার। যদি বিরুলিয়া থেকে আপনি বেরোতে চান অথবা বিরুলিয়াতে ঢুকতে চান, তাহলে আপনার এই রাস্তাটাকেই ব্যবহার করতে হবে। রাস্তার এই অংশটুকু এখনও ইটের রাস্তায় আছে। সামনে ইটে এভারেস্ট আছে। হ্যাঁ, এই ছিল ঢাকার পাশে ঐতিহাসিক একটি ছোট্ট গ্রাম বিরুলিয়া। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ।